হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ফিজিক্সের যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ ইলেকট্রিক কারেন্ট, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আজকে আমরা পার্ট 3 পড়ব। অলরেডি এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়ে ফেলেছি এবং অতি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছি। আশা করি তোমরা বাড়িতে রিভিশন দিয়েছো। যদি রিভিশন না দাও তাহলে কিন্তু অসুবিধা আছে, সামনে এক্সাম আছে, তোমাদেরকে রিভিশন দিতেই হবে, নাহলে কিন্তু পার্ট 3 অনেক কিছু হয়তো বুঝতেও পারবে না তোমরা। ঠিক আছে, তো পার্ট 1 পার্ট 2 আশা করি তোমরা রিভিশন দিয়েছো। পার্ট 3তে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করব এবং এই ক্লাসেই আমরা চেষ্টা করব এই পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, আর শুধু টপিকই পড়বো না, তার মধ্য থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে তোমরা জানো, আমি সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করবো। ওকে, যারা নতুন তাদের জন্য বলে দিই, ক্লাস নাম্বার 66 আজকে। এর আগে যত ক্লাস হয়েছে তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, তোমরা পরপর সমস্ত এক একটা করে সিকোয়েন্সে সমস্ত ভিডিও দেখতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমি আরেকবার বলে দিই তোমাদের, আবার একবার বলছি, টেকনিশিয়ানের জন্য যারা মেসেজ করছো স্যার টেকনিশিয়ানের জন্য কোনো কোর্স আছে কিনা, বা সেকশন কন্ট্রোলের জন্য কোনো কোর্স আছে কিনা, বা অন্যান্য এলপির জন্য কোর্স আছে কিনা, আমি বারবার বলছি যে কোথাও কোনো রকম কোনো এক টাকারও তোমরা বই কিনবে না, কিচ্ছু কিনবে না। খুব তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি দারুণ একটা ব্যাচ আনতে চলেছি। ঠিক আছে, আমি সামনে গ্রুপ ডি এক্সামটা এবং এলপি তো এলপি সিবিডি 2 তো হয়ে গেল, গ্রুপ ডি এক্সামটা সামনে স্টার্ট হোক, তারপর আমি তোমাদের জন্য দারুণ একটা প্ল্যানিং করছি। আর কোর্স এরকমভাবেই নিয়ে আসবো যাতে তোমাদের তার বাইরে এক টাকাও খরচা করতে না হয়, না কোনো বই, না কোনো কোর্স, না কোনো ইউটিউব ভিডিও, না কোনো প্রিভিয়াস ইয়ার, কিচ্ছু মানে এক টাকা কোথাও খরচা করতে হবে না। শুধুমাত্র যাতে কোর্স নিলেই তোমাদের পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যায়, আমি সেরকমই কিছু প্ল্যানিং করছি। ঠিক আছে, তো এই মুহূর্তে বলতে পারছি না, জাস্ট কিছুদিন ওয়েট করে যাও। ওকে, আর যদি বলো যে স্যার ইউটিউবের কথা, অতি অবশ্যই ইউটিউবেও তোমাদের জন্য আমি দারুণ প্ল্যানিং করে খুব সুন্দরভাবে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো এখন এইসব মাথা থেকে সমস্ত কিছু বাদ দাও, এখন সম্পূর্ণ ফোকাস করো আমাদের আজকের ক্লাসে। তো চলো ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে আবার একবার বলে রাখি যে আমাদের 1 জুলাই 2025 থেকে 1 জুলাই 2026 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট আছে, সম্পূর্ণ স্পিডি পাবলিকেশনের, টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার, মাত্র 99 রুপিস প্রাইস আছে। ওকে, এছাড়া তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ারের বই বা পিডিএফ নিতে চাও, একদম 2016 থেকে 2026 পর্যন্ত সায়েন্সের বলো ম্যাথের বলো অ্যাভেলেবেল আছে। তোমরা শুধুমাত্র এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, এখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে, বা যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারেও জাস্ট মেসেজ করলেও হবে, কল করলেও হবে। ওকে, চলো আগের দিন আমরা যতটা পর্যন্ত পড়েছি ঠিক তারপর থেকে আজকে স্টার্ট করছি। ঠিক আছে, আজকে আমরা শুরু করব কোথা থেকে? আজকে আমরা শুরু করব ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে। ওকে, দেখো আমরা মুখস্থ করবো না ফ্লেমিংয়ের বাম হস্ত, এই আঙুল এই বলছে, ওই আঙুল ওই বলছে, সেই আঙুল এই বলছে, আমরা কিছু মুখস্থ করবো না। আমরাকে বোঝো যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অ্যাকচুয়ালি লাগে কোথায়। আমি যদি, তোমরা আমাকে অ্যান্সার দেবে, যেহেতু আমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। আমি বলছি ধরো এটা একটা ম্যাগনেট। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, স্যার এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, মেনে নিলাম। চলো এটা আরেকটা বার ম্যাগনেট, আরে এটা আরেকটা বার ম্যাগনেট, ধরো এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। ঠিক আছে স্যার, আমরা কি জানি যে নর্থ থেকে সাউথের দিকে আমাদের চৌম্বক বলরেখা দেখতে পাই। আরে ম্যাগনেটিক ফিল্ড দেখানোর জন্য আমাদের চৌম্বক বলরেখা ইউজ করি, তো নর্থের দিকে সাউথের দিকে আমাদের চৌম্বক বলরেখা দেখতে পাই। ওকে স্যার, আমি এটা এভাবেও বলতে পারি যে দেখো, আমি ওইসব বাদ দাও, আমি বলছি নর্থের সাথে সাউথের একটা ম্যাগনেটিক একটা ফোর্স কাজ করবে কি কাজ করবে না বলো? একটা চৌম্বকীয় বল কাজ করবে কি কাজ করবে? আমরা জানি যে নর্থের সঙ্গে সাউথের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তো এর মধ্যে একটা কি কাজ করবে? একটা আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। আমি যদি এর মধ্যে একটা পরিবাহীকে নিয়ে আসি, এবং আমি এর মধ্য থেকে যদি কারেন্ট ফ্লো করি, কি ফ্লো করে দিই? কারেন্ট ফ্লো করি, তাহলে আমার এই পরিবাহীটার ওপরে একটা বল কাজ করবে কি করবে না বলো? দেখো, আমি সিম্পল কথা বলেছি যে এই একটা বার ম্যাগনেট আছে, এই একটা বার ম্যাগনেট আছে, এরা একে অপরের সঙ্গে কি করবে? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে, নর্থ টু সাউথ একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে। আমি যদি এর মধ্যে একটা পরিবাহীকে রেখে দিই এবং তাতে যদি আমি কারেন্ট ফ্লো করি, এই পরিবাহীটার উপরে একটা বল প্রযুক্ত হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার এর মধ্যে বল প্রযুক্ত হবে কেন? জানার প্রয়োজন নেই, শুধু জেনে রাখো বল প্রযুক্ত হবে। আমি তাও তোমাদের বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়। দেখো ব্যাপারটা কি হয়, ধরো এটার মধ্যে কি করছে, দেখো এই জায়গাটা কি আছে বলো? এই জায়গাটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে কিনা বলো? আরে এর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এবারে এই যে
এই যে ইলেকট্রন এই যে পরিবাহীটা আছে, পরিবাহীর মধ্য থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এর মানে নিশ্চয়ই কি, নিশ্চয়ই ইলেকট্রন ফ্লো করছে, নিশ্চয়ই ইলেকট্রন ফ্লো করছে। এবার জিনিসটা বোঝো, এই যে তড়িৎবাহী যে তারটা আছে তার বাইরে একটা চৌম্বক ক্ষেত্র আছে, অলরেডি বাইরে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এবং ভেতরে যে ইলেকট্রনগুলো, দেখো একটা পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রন ফ্লো করতে থাকে, কারেন্ট চালু আছে, নিশ্চয়ই তড়িৎ চালু আছে, তো যখন ইলেকট্রন ফ্লো করে তখন এর আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কি হয় না? আমরা কি পড়েছি যে একটা তড়িৎবাহী তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এইখানে একটা বাইরের অলরেডি একটা চৌম্বক ক্ষেত্র আছে, ভেতরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এই দুটোর মধ্যে না একটা পারস্পরিক মিথস্ক্রিয়া শুরু হয় বলতে পারো। সেই জন্য মেনলি এই পরিবাহীটার উপরে চাপ পড়ে। ওকে, শুধু এইটুকু জেনে রাখো, বিশাল ডিটেলসে জানা দরকার নেই, ঠিক আছে। এই বলটাকে বলা হয় লোরেন্টেজ বল। লোরেন্টেজ বল আমি বললাম কি, এগুলো জানার দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই যে এই পরিবাহীটার উপরে যে বল প্রয়োগ হচ্ছে, এই পরিবাহীটার উপরে যে বল প্রয়োগ হচ্ছে, এই বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে, বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে, এই দিকটা নির্ণয় করার জন্য আমাকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা ব্যবহার করতে হবে। বলো, বোঝা গেল? আরেকবার বলতে হবে, আশা করি আর বলার প্রয়োজন নেই। আমি বলেছি যে এই একটা বার ম্যাগনেট, এই একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটের মধ্যে একটা কি কাজ করছে, একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে। আমি যদি এর মধ্যে একটা পরিবাহীকে নিয়ে আসি এবং আমি তড়িৎ চালনা করে দিই, তাহলে এই পরিবাহীটার উপরে একটা বল প্রয়োগ হবে, যে বলটার নাম হচ্ছে লোরেন্টেজ বল। এবার প্রশ্ন হচ্ছে যে এই বলটা কোন দিকে কাজ করছে, বলটা এদিকে কাজ করছে, বলটা এদিকে কাজ করছে, বলটা এদিকে, কোন দিকে বলটা কাজ করছে, এই বলটা নির্ণয় করার জন্য আমাকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ইউজ করতে হবে। বলে এটুকু বোঝা গেল যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমি ইউজ করব কেন, ঠিক আছে। চলো নেক্সট দেখো, দেখো আমাকে এটাই বলেছে, যেটা আমি তোমাদের বললাম যে এই একটা চৌম্বক বার ম্যাগনেট, এই একটা বার ম্যাগনেট, এর মধ্যে যখন আমি একটা পরিবাহী রেখে কারেন্ট চালনা করেছি, তখন এর মধ্যে কি ফোর্স অন দ্য ওয়্যার, এই ওয়্যারের উপর একটা ফোর্স পড়ছে। তো এই ফোর্সটা একদিকে আমাদের কোন দিকে নির্দেশ করছে, সেটা আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে জানতে হবে। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের বাম হাত, ঠিক আছে, সিম্পল। দেখো আমি লাইভে নেই, তাও তোমাদের দেখাতে পারবো না, তোমরা এটুকু জেনে রাখো, তোমরা নিজেদের হাতের মধ্যেও কায়দা করে দেখতে পারো। তোমাদের যে বুড়ো আঙুল, এইটাকে বলা হয় তর্জনী, এটাকে কি বলা হয়? তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার। আর এই যে ফিঙ্গারটা আছে, এই ফিঙ্গারটাকে বলা হয় মিডল ফিঙ্গার, মধ্যমা বলা হয়, ঠিক আছে। এই তিনটে আঙুলের খেলা আছে। স্যার কি খেলা আছে? আমি যদি এই তিনটে আঙুলকে এটা 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 তর্জনী, মধ্যমার বুড়ো আঙুলটা, যেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ বলে, এই থাম, ইংলিশে বলা হয় থাম। তো এই তিনটে আঙুলকে আমি যদি সমকোণে রাখি, সমকোণে মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তাহলে সবসময় এটা জানতে পারবে কি জানতে পারবে না, আমাদের যে মধ্যমা, এই মধ্যমা যে দিকটা, সেই দিকটা হচ্ছে আমাদের কারেন্টের দিক। আমাদের যে তর্জনী, আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার, সেই দিকটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের দিক। আর আমাদের যেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম, মনে রাখবে সেইটা হচ্ছে আমার ফোর্স, সেই দিকে বল কাজ করছে। বোঝা গেল? মুভমেন্ট কেটে দাও, মুভমেন্ট চাইতাম, এইটা আমাদের ফোর্স, আমাদের এই দিকে হচ্ছে বল প্রয়োগ করছে। আমি তোমাদের প্রথমেই বললাম, আমাকে অ্যাকচুয়ালি এখানে নির্ণয় করতে কি হচ্ছে না, এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীটার উপরে যে বল প্রয়োগ হচ্ছে, এই বল প্রয়োগটা কোন দিকে হচ্ছে। তাহলে বল প্রয়োগ কোন দিকে হচ্ছে? আমার থাম যেদিকে থাকবে, আমার বুড়ো আঙুল যেদিকে থাকবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ আমার যেদিকে থাকবে, সেই দিকে আমার বল প্রয়োগ হচ্ছে। বলে এইটুকু বোঝা গেল? দেখো সবসময় কিন্তু জানবে এরকমটা নয়, তোমরা যেভাবে আঙুলটা ধরে আছো, বুড়ো আঙুলটা ধরো উপর দিকে আছে, সবসময় জানবে যে ফোর্স উপর দিকে লাগছে, এরকম ব্যাপার নয়। আমাকে দেখতে হবে, আমাকে এখানে মেন জিনিস যেটা দেখতে হবে, ভালো করে বুঝে নাও, কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে। ধরো কোনো জায়গাতে, এটা ধরো একটা পরিবাহী, ঠিক আছে, ধরো কারেন্ট আমার ফ্লো হচ্ছে এই দিকে, তো আমার এই যে মিডল ফিঙ্গার, এটা কিন্তু নিচের দিকে থাকবে। আমার কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে এটা দেখতে হবে। কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে, আমি যদি মিডল ফিঙ্গারটাকে আমি সেই দিকে করি, আর আমার তর্জনী আমি 90 ডিগ্রি, আমি তিনটে আঙুলের সঙ্গে যখন 90 ডিগ্রি কোণ করে ফেলবো, তর্জনীটা আমার সবসময় জেনে রাখবে চৌম্বক ক্ষেত্র। এই যে বললাম না, এই চৌম্বকটা, এই দুটো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে সৃষ্টি হয়েছে, সেইটা চৌম্বক ক্ষেত্র কোন দিকে সৃষ্টি হয়েছে, সেইটা আমার এই তর্জনী নির্দেশ করবে। আর মনে রাখবে, সেই মুহূর্তে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠটা আছে, থাম যেটা আছে, সেইটা নির্দেশ করবে যে তড়িৎ প্রবাহের যে প্রবাহীটা আছে, যে তড়িৎ প্রবাহ হচ্ছে, যেটা প্রবাহ হচ্ছে, সেটার উপরে বল প্রয়োগ কোন দিকে হচ্ছে, সেই দিকটা নির্দেশ করবে আমাদের এই থাম। বলো বোঝা গেল? চলো, আশা করি তোমাদের বোঝা গেছে ব্যাপারটা। চলো দেখো, বিশাল কিছু ব্যাপার নেই, কিছু রকেট সায়েন্স নেই, সিম্পল জিনিস,
একদম সিম্পল জিনিস। এইটুকু মনে রাখা দরকার যে মিডিল ফিঙ্গার কারেন্ট নির্দেশ করবে, তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করবে, আর বুড়ো আঙুল এই প্রবাহটার উপরে যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা কোন দিকে কাজ করছে সেটা বৃদ্ধাঙ্গুষ্ঠটা নিয়ম করবে, থামটা সেই দিকটা নির্দেশ করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো হ্যাঁ চলো এখানে দেখো, এখানে আমরা আরও সুন্দর করে দেখতে পাচ্ছি যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম হলো পদার্থবিজ্ঞানের একটা সহজ নিয়ম, যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তার, আমি তোমাদের বললাম যে কোনো তড়িৎবাহী তারের উপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে বা গতিশীল আধানের দিক নির্ণয় করা যায়, আমাদের কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, এটি মূলত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম যদি বলে যে বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে কী নিয়ম ইউজ হয়, মনে রাখবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ঠিক আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী যেটাকে আমরা ফোর ফিঙ্গার বলি, তর্জনীকে ইন্ডেক্স ফিঙ্গারও বলে থাকে অনেক সময়, মধ্যমা মিডল ফিঙ্গার, এই তিনটে ফিঙ্গার নিয়ে আমার কাজ হবে। পরস্পরকে যদি আমি সমকোণে রাখি, 90 ডিগ্রি কোণে প্রসারিত করি, মনে রাখবে এই যে তর্জনী আছে সেটা ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। ঠিক আছে, আর যে মধ্যমা আছে, এই যে মধ্যমা, এই মধ্যমা কী করবে, কারেন্টের দিক নির্দেশ করবে, আই তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে, যেটা আই দিয়ে ডিনোট করি। আর বৃদ্ধাঙ্গুষ্ঠ তখন সেই মুহূর্তে কী নির্দেশ করবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ নির্দেশ করবে পরিবাহীর ওপর প্রযুক্ত বল বা গতির দিক, এফটাকে নির্দেশ করবে, এফটাকে নির্দেশ করবে। বলো বোঝা গেল? বোঝা গেল? সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। চলো আচ্ছা, আমি মনে রাখার একটা সহজ উপায় বলে দেবো। হ্যাঁ শুনবে, দেখো FBI দেখতে পাচ্ছ, FBI। এবার তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, কেউ মনে রাখে ফাদার বাদার ইন্ডিয়া, আমার বাবা আমার ভাই আমরা সবাই হচ্ছে ইন্ডিয়ার, ভারতবাসী আমরা। তো ফাদার বাদার ইন্ডিয়া, পরপর আঙুলগুলো দেখো, প্রথমে বৃদ্ধাঙ্গুষ্ঠ বুড়ো আঙুল পড়বে মানে থাম পড়বে, তারপরে তোমাদের পড়বে কি বলো, তর্জনী পড়বে যেটাকে বলা ইন্ডেক্স ফিঙ্গার, তারপরে কি পড়বে মিডিল ফিঙ্গার মানে মধ্যমা, পরপর। তো ফাদার, দেখো আমরা কি বলি বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল, মানে কোথাও না কোথাও এই 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 আঙুলটার বয়স বেশি, সেই জন্য আমরা বুড়ো, আমি বোঝানোর জন্য যা ট্রিক্সের জন্য বলছি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো আমরা বুড়ো আঙুল বলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বলি, যেটা থাম বলছি সেটা নিশ্চয়ই বয়স বেশি। তো আমাদের পরিবারে বয়স বেশি কার, আমার বাবার। বাবার পরে কে আছে, বাবার পরে কে আছে, ব্রাদার, ব্রাদার ছোট, দেখো মধ্যমার থেকে বুড়ো আঙুলের পরের আঙুলটা তোমাদের ছোট হয়, তো সেইটা কি ব্রাদার। হ্যাঁ ব্রাদার। আর তারপরেরটা কি আছে, তারপরেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া সবার ওপরে, দেখো আঙুলের সবগুলোর মধ্যে আমাদের মধ্যমা সব থেকে বড়, মানে কি আমাদের ভারত সবার ওপরে। ঠিক আছে, তো ফাদার মানে ফোর্স, আমাদের বুড়ো আঙুলটা ফোর্স দিক নির্দেশ করবে, বল কোন দিকে বল কাজ করছে সেই দিক নির্দেশ করবে। তারপরে হচ্ছে ব্রাদার, মানে আমরা বি দিয়ে কাকে ডিনোট করি বলো, ম্যাগনেটিক ফিল্ডকে, চৌম্বক ক্ষেত্রকে, তো তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর আই মানে ইন্ডিয়া, আমি, ইন্ডিয়া বা আই মানে আমার, আমি এটা ভাবতে পারো যে সবার উপরে, বা ইন্ডিয়া ভাবতে পারো, এটা আই মানে কি জানি আমরা, কারেন্ট তড়িৎ প্রবাহের দিক। তো তোমরা এইভাবে একটা শর্ট নিয়ম মানিয়ে মনে রাখতে পারো, জাস্ট আমার মাথায় এলো, আমি সেগুলো লিখে রেখেছি এখানে দেখো। তো এইটা তোমার মনে রাখতে পারো। ঠিক আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ এফ যেটা বল বা গতি, বি হচ্ছে ফোর ফিঙ্গার যেটা চৌম্বক ক্ষেত্র, আর আই হচ্ছে মিডল ফিঙ্গার যেটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এটা মনে রাখার একটা সহজ উপায় মানতে পারো। ঠিক আছে, আর যদিও এগুলো কোনো উপায় দরকার নেই, এমনি মনে থাকবে, একটু ব্রেন লাগাতে হবে। তোমরা ম্যাগনেটিজম পড়ছো, যদি একটু ব্রেন না লাগাও তো কী করলে, এসব পাতি চ্যাপ্টার থোড়ি না এগুলো, একটু মাথা লাগাতে হবে। চলো ভালো করে বুঝে নাও, একটু পরে কোশ্চেন দেবো, যদি না বুঝতে পারো করতে পারো, আমি একদম তোমাদের ছবির মাধ্যমে যতটা সম্ভব ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এরপর না বুঝতে পারো, দেখো এটা আমাদের এনসিআরটিতে লাইন লেখা আছে, মনে রাখবে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, লাউড স্পিকার, মাইক্রোফোন, পরিমাপক যন্ত্রসমূহে এইসব তড়িৎ পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্র ব্যবহৃত হয়। তো যখনই তোমাদের লেফট হ্যান্ড মানে এই বাম হস্ত নিয়ম বলবে ফ্লেমিংয়ের, তোমরা এই নামগুলো মনে রাখবে, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, লাউড স্পিকার, মাইক্রোফোন, পরিমাপক যন্ত্র। যদি বলে এইসব ক্ষেত্রে কী ইউজ হয়, বলবে লেফট হ্যান্ড থাম্ব রুল, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। চলো এবার আমি কিছু কোশ্চেন দিই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা নিজেরা করতে পারো কিনা দেখো, কোশ্চেন করলে একটা কনফিডেন্স আসবে তোমাদের। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। চলো বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো কী হবে স্যার, কোশ্চেন কী আছে? কোশ্চেন আছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কোন, দেখো দুটো নিয়ম কিন্তু গুলি ফেলবে না, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আলাদা আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কিন্তু আলাদা। ওকে, এটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম পড়াচ্ছি। তো বাম হস্ত নিয়মে কোন আঙুলটি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, এটুকু তো বলো। FBI, FBI। তো এফ তো কি বললাম, ফোর্স বল নির্দেশ করে, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র, আর আই হচ্ছে কারেন্ট মানে তড়িৎ প্রবাহের দিক।
তো বলো এখানে কি জানতে চেয়েছে? চৌম্বক ক্ষেত্রের দিক। তো চৌম্বক ক্ষেত্র দেখো বি, বি মানে কোনটা বলো? আরে বি কোনটা বলেছিলাম বলো? FBI। বুড়ো আঙুলের পরে কি ছিল আমাদের? তর্জনী, তর্জনী। তো তর্জনী, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। চলো, বলছে চৌম্বক ক্ষেত্রে রাখা কোনো প্রবাহবাহী পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের দিক নির্ণয় করতে গেলে, আরে বলের দিক ডাইরেক্ট বলো কি ইউজ করবো? আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ইউজ করব যদি বলের দিক নির্ণয় করতে হয়। চলো দেখো, এই কোশ্চেনটা কিন্তু জেইর প্রশ্ন 2026-এ এসছে, একদম কারেন্ট প্রশ্ন একদম। চলো, গ্রুপ ডির প্রশ্ন বলো। চিত্রের প্রদর্শিত, আরে চিত্রটা কি ছিল? চিত্রটা এরকম টাইপের ছিল, তোমাদের এনসিআরটিতেও আছে এরকম একটা চিত্র, এরকম একটা চিত্র ছিল, ঠিক আছে, এরকম টাইপের চিত্র ছিল। ওকে, এবার বলো চিত্রের প্রদর্শিত অনুযায়ী একটি প্রোটনকে চৌম্বক ক্ষেত্রে নিক্ষেপ করা হয়েছে, একটা প্রোটনকে চৌম্বক ক্ষেত্রে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। তো এর ওপর প্রযুক্ত বলের দিক কী হবে? এই কোশ্চেনটা যদি কেউ করতে পারো জানবো তার কনসেপ্ট পুরো ক্লিয়ার, না হলে জানবো কিছুই বোঝোনি, কিছুই বোঝোনি। চলো বলো, দেখো সিম্পল জিনিস, স্যার প্রোটন আমার এই দিকে কাজ করছে। আরে প্রোটন কোন দিকে কাজ করছে? দেখো বুঝো, ভালো করে বুঝবে। এটা হচ্ছে প্রোটনের দিক, এটা প্রোটনের দিক, মানে আমার কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? স্যার কারেন্টও এই দিকেই ফ্লো হচ্ছে, কারেন্ট এই দিকেই ফ্লো হচ্ছে। আমরা জানি যে পজিটিভ যেদিকে ফ্লো হয় সেদিকে কারেন্ট ফ্লো হয়, প্রোটন যেদিকে ফ্লো হয় সেদিকে ফ্লো হয়, ইলেকট্রনের অপোজিটে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে স্যার। কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে। আমি কি বলেছিলাম? কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে সেদিকে তুমি মিডিল ফিঙ্গারটা রাখবে। তো যদি মিডিল ফিঙ্গারটা এই দিকে রাখা হয়, সমকোণ, ভালো করে বোঝো, আমি যদি মিডিল ফিঙ্গারটা এই দিকে রাখি তাহলে আমার তর্জনী কোন দিকে থাকবে? আরে মিডিল ফিঙ্গার যদি ওদিকে রাখা হয় তাহলে তর্জনী কোন দিকে থাকবে বলো? স্যার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকে? স্যার ম্যাগনেটিক ফিল্ডে আমার তর্জনী থাকে, ম্যাগনেটিক ফিল্ডে আমার তর্জনী থাকে। 90 ডিগ্রি কোণে আমি কি রাখলাম? ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী। চলো আমি লিখে দিচ্ছি এখানে তর্জনী, হ্যাঁ, এদিকে আমার তর্জনী আছে, চলো এইদিকে আমার মধ্যমা আছে, এদিকে আমার মধ্যমা আছে, ঠিক আছে। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে? আরে বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে বলো? বলো তোমাদের নিজেদের হাতে হাতে একবার করে দেখো কোন দিকে থাকছে বুড়ো আঙুলটা আমার। আরে বুড়ো আঙুলটা মিডিল দিকে থাকবে, মানে ভেতরের দিকে থাকবে, মানে ছবিতে হয়তো বোঝানো যাবে না, মানে ভেতর দিকে থাকবে। এটা আমার অ্যান্সার হয়ে যাবে, এখানে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যাদের সি এসছে, যারা বুঝতে পারছো তাদের সি অ্যান্সার আসবে। কেউ বাইরের দিকে করবে না কাগজের, ধরো এটা একটা কাগজ, এটা একটা প্লেনে আছে, হ্যাঁ, এটা একটা কাগজ, এটা একটা কাগজ ভেবে নাও, কাগজের উপরে দেখাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড আমার এদিকে আছে, ম্যাগনেটিক ফিল্ড আমার এদিকে আছে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, ঠিক আছে। যদি ওদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে, কারেন্ট আমার এদিকে ফ্লো হচ্ছে, কারেন্ট আমার এদিকে ফ্লো হচ্ছে। ভালো করে আঙুলগুলো নিজেদের নির্দেশ করো একবার, তাহলে দেখো বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে? ভেতর দিকে থাকবে, ভেতর দিকে থাকবে। তো সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 2022-এর দারুণ প্রশ্ন এসেছিল এটা। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলো এই কোশ্চেনটা আনসার বলো, যেইতে আসা প্রশ্ন। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি ড্যাশ নির্ণয় করতে ব্যবহৃত হয়? বলো কি বলেছি? প্রবাহবাহী পরিবাহীর ওপরে বলের দিক নির্ণয় করতে। বলের মান করে দিও না কেউ ভুল করে আবার। সেই হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো, আচ্ছা এই কোশ্চেনগুলো যে করছো তোমাদের কাছে টাফ মনে হচ্ছে? আর জিনিসটা বোঝার পরে যখন করছো কোনো অসুবিধা হচ্ছে কি? চলো, লো বাচ্চো वाला সওয়াল দে দিয়া। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুষ্ঠ ও মধ্যমার মধ্যবর্তী কোণ কত? সমস্ত কোণের আঙুলের মধ্যে কোণ থাকবে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বলো গ্রুপ ডির প্রশ্ন বলো। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা কী নির্দেশ করে? যথাক্রমে পরপর বলো। বৃদ্ধাঙ্গুষ্ঠ স্যার কী নির্দেশ করে? বল। তো এখানে দেখো বল একটাতেই দেখতে পাচ্ছি আমি, এটা দিয়ে নাকি। আর তর্জনী চৌম্বক ক্ষেত্র, আর মধ্যমা তড়িৎ প্রবাহ। তো বলতে পারি ডি অ্যান্সার। আরে বলতে পারো তো ডি অ্যান্সার। চলো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে মধ্যমা, মধ্যমা দেখলেই আমি কি মারবো বলো? মধ্যমা মানলেই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক। দেখো এলপির প্রশ্ন, দেখো একটা কথা বলি, যাদের ফিজিক্স স্ট্রং থাকবে না, যারা মনে করছো স্যার আমি এলপি বানতে চাই, এলপি এলপি আমার ড্রিম স্যার, মাই ড্রিম এলপি, অনেকে জিমেল খোলে, নাম দিয়ে খোলে করে। তো এলপির জন্য জেনে রাখো, ফিজিক্স থেকে যারা ভয়ে পালাচ্ছ তাদের জন্য এলপি নয়। কারণ ফিজিক্স মানে কি বলবো, ফিজিক্স যদি কেউ কমপ্লিট করতে পারো তার সায়েন্সের নাম্বার সব থেকে বেশি আসবে এলপি এক্সামের জন্য বলছি। মানে এমনি তো টেকনিশিয়ানে তোমরা জানো 40 মার্কস আছে সায়েন্সে, অনেক অনেক ইম্পর্টেন্ট। গ্রুপ ডি তো 25 মার্কস আছে, 25-এর নিচে তো কোনো কিছু নেই, ঠিক আছে। টেকনিশিয়ানে 40 মার্কস আছে, এলপিতে CBT 2 থেকেও তোমরা ফিজিক্স পাবে, ঠিক আছে। তো ফিজিক্স তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা এলপি এক্সাম দেবে। কিন্তু
এরপর আমরা যে টপিকটা পড়বো, আশা করি আগের টপিকটা তোমরা বুঝতে পেরেছো এবং কোশ্চেন করেছো, তোমরা করতে পারছো, ঠিক আছে স্যার। এরপরে আমরা কি পড়বো, চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স একটা সিম্পল জিনিস, আমরা ব্যাপারটাকে টাফ করে দিই। স্যার কীরকম জিনিস? ধরো ধরো এই একটা বার ম্যাগনেট আছে, ঠিক আছে স্যার, ধরলাম এটা একটা বার ম্যাগনেট আছে, আমি মানলাম যে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে। আমি এটার ম্যাগনেটিক ফিল্ড দেখানোর জন্য আমি কি করতে পারি, চৌম্বক বলরেখা ড্র করতে পারি। চৌম্বক বলরেখা, দেখো চৌম্বক বলরেখা সবসময় যে এরকমই হবে এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। চৌম্বক বলরেখা আমি এভাবেও নির্ণয় করতে পারি, এভাবেও নির্ণয় করতে পারি, ঠিক আছে, এভাবেও নির্ণয় করতে পারি, এভাবেও নির্ণয় করতে পারি, এভাবেও নির্ণয় করতে পারি, বিভিন্ন রকমভাবে চৌম্বক বলরেখা আমি নির্দেশ করলাম। আমি আরেকবার ভালো করে ড্র করি। ধরো এখানে একটা চৌম্বক বলরেখা, এখানে একটা চৌম্বক বলরেখা, এখানে একটা চৌম্বক বলরেখা, ঠিক আছে। তো এখানে একটা চৌম্বক বলরেখা আছে। ধরো ধরো আমি কি করলাম, এখানে একটা রিং ড্র করলাম। আরে কি ড্র করলাম, একটা রিং ড্র করলাম, একটা রিং ড্র করলাম। কি ড্র করলাম, একটা রিং ড্র করলাম। আমি যখন এত দূরে রেখেছি, আমার চৌম্বক বলরেখা কি একটাও পাস হবে? ম্যাগনেটিক যে ফিল্ড লাইন আমার এর মধ্যে দিয়ে একটাও পাস হবে না স্যার, দূরে রাখলে পাস হবে না। কিন্তু যদি আমি একটু কাছে নিয়ে আসি, ধরো আমি এখানে নিয়ে এলাম, ধরো আমি এখানে এখানে এই সার্কেলটা নিয়ে এলাম, তাহলে কি হবে, এখান দিয়ে পাস হবে, হয়তো একটা পাস হলো। হতে পারে আমি ধরো একটু কাছে নিয়ে এলাম, কাছে নিয়ে এলে কী হবে, হয়তো স্যার একটা, দুটো, ধরো এখান থেকে একটা পাস হলো তিনটে, এখান থেকে একটা পাস হলো চারটে। তো আমার যখন আমি একটা নির্দিষ্ট ক্ষেত্রফল ধরে নেবো, ধরো আমি রিংটা ধরে নিলাম, যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে এই যে চৌম্বক বলরেখাগুলো পাস হচ্ছে, এই চৌম্বক বলরেখা কটা পাস হচ্ছে, চৌম্বক বলরেখার যে মোট পরিমাণ, সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। বলো বোঝাতে পারলাম? আমার এই রিং দিয়ে কতগুলো চৌম্বক বলরেখা পাস হচ্ছে, অ্যাকচুয়ালি এই চৌম্বক বলরেখা যে পরিমাণ সেইটা বোঝানোর জন্য আমি এই ম্যাগনেটিক ফ্লাক্স কথাটা ব্যবহার করবো। দেখো সিম্পল কথা, এর মধ্যে কোথাও জটিলতা দেখতে পাচ্ছ? আরে কোথাও জটিলতা আছে যে আমার একটা বার ম্যাগনেট আছে, এখান থেকে যে সমস্ত কীগুলো বের হয় বলো, এখান থেকে যে বলরেখাগুলো বের হয়, সেই বলরেখা আমার একটা রিং দিয়ে কটা পাস হচ্ছে, কটা বলরেখা এই রিংয়ের ভেতর দিয়ে পাস হচ্ছে, সেইটার যে পরিমাণ। দেখো একটা বলতে পারো, দেখো রিংটা নিয়েছি কেন, আমরা বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে এতগুলো চৌম্বক বলরেখা গেছে। বলতে পারবো কি না? আমি যদি এখানে রিংটা না নিই, তাহলে আমি তো অসংখ্য বলরেখা আছে, আমি কিছু বুঝতে পারবো না। কিন্তু আমি যদি একটা পার্টিকুলার রিং এখানে ড্র করি, তাহলে বুঝতে পারবো আচ্ছা এই ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে না আমার এই কটা চৌম্বক বলরেখা পাস হয়েছে। তো ম্যাগনেটিক ফ্লাক্স আর কিছুই নয়, চৌম্বক বলরেখার পরিমাণ বলতে পারো। চৌম্বক বলরেখার পরিমাণ কটা, তিনটে পাস হয়েছে, চারটে পাস হয়েছে, পাঁচটা পাস হয়েছে, এটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে স্যার। আচ্ছা একে আমরা কি দিয়ে বোঝাবো, কি একক দিয়ে বোঝাবো? মনে রাখবে ওয়েবার দিয়ে বোঝাবো। কি দিয়ে বোঝাবো? ওয়েবার। ওয়েবার হচ্ছে এর এসআই ইউনিট। কি ইউনিট? এসআই একক ওয়েবার, যাকে সংক্ষেপে আমরা ডাব্লিউবি লিখি। আরে ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েবার, ডাব্লিউবি লিখি। স্যার সিজিএস এককে কী বলবো? সিজিএস এককে ওকে বলবো আমরা ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল নয়, অস্ট্রেলিয়ার প্লেয়ার নয়, এটা ম্যাক্সওয়েল টাইটেল, একজন বিখ্যাত সায়েন্টিস্ট। ঠিক আছে, তো ম্যাক্সওয়েল হয়ে যাবে এর সিজিএস একক। ঠিক আছে, যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। চলো দেখো দেখো ডাইরেক্ট সংজ্ঞা বলে দেওয়া যেত, কিন্তু যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ মজা কোথায়, এমনি তো সবাই পড়িয়ে দেবে। দেখো আমি বলতে চাইছি যে এই যে একটা রিং আছে, এই রিংয়ের মধ্য দিয়ে কটা চৌম্বক মানে কটা বলরেখা পাস হয়েছে? স্যার একটা, দুটো, তিনটে। তো আমি বলতে পারি 3 ওয়েবার এটার ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ স্যার। স্যার এটার মধ্য দিয়ে কটা গেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো বলতে পারি 6 ওয়েবার এটার ম্যাগনেটিক ফ্লাক্স। পারি বলতে? হ্যাঁ স্যার। ব্যাস এটাই লেখা আছে, পড়ে নিও, আর কিছু নেই। একক কি? একক বললাম ওয়েবার, যাকে আমরা সংক্ষেপে ডাব্লিউবি লিখি। সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। দেখো একটার পর একটা পড়তে হবে, আবল তাবলভাবে পড়লে হবে না। আমি যদি প্রথমে তোমাদের ম্যাগনেটিক ফ্লাক্স না পড়ি এটা পড়াতাম, তোমরা ঘন্টা বুঝতে কিছুই বুঝতে না। দেখো বোঝো, আমি কি করলাম না, এখানে একটা বার ম্যাগনেট নিলাম। স্যার আবার বার ম্যাগনেট? ইয়েস, আবার বার ম্যাগনেট। ধরো এটা নর্থ পোল, এটা ধরো সাউথ পোল। ওকে, তো এটা দিয়ে আমার কি আছে? স্যার এটা দিয়ে তো আমার চৌম্বক বলরেখা আছে, চৌম্বক বলরেখা যাচ্ছে, এটা দিয়ে আমার চৌম্বক বলরেখা যাচ্ছে। আমি ঠিক ড্র করতে পারি না, আমি ড্রয়িংয়ে ভীষণই কাঁচা, ছোটো থেকে ড্রয়িং ফ্রয়িং শিখিনি না, গ্রামে বড় হয়েছে না, এসব কিছু ছিল না, বুঝতে পেরেছো? এখন তো এখানে সব ড্রয়িং 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 ছোটোর থেকে। দেখো, তো আমি এটা বলতে চাইছি যে আমার এই এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, আমি যদি এখানে একটা
রিং নিয়ে চলে আসি। স্যার রিং 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 জিনিসটা কি? দেখো একটা পরিবাহীকে যখন তুমি এরকম শেপ দিয়ে দেবে না, এটাকে বলা হয় কয়েল, বাংলায় বলা হয় কুণ্ডলী, ঠিক আছে? তো আমি ধরো একটা কুণ্ডলী নিয়ে চলে এলাম, এখানে কী নিয়ে চলে এলাম? একটা কুণ্ডলী নিয়ে চলে এলাম, কয়েল নিয়ে চলে এলাম, ঠিক আছে স্যার? ধরো কয়েলটা আমি কি করলাম, একটু কাছে নিয়ে এলাম, কয়েলটা আমি কাছে নিয়ে এলাম। স্যার এবার কি হবে? স্যার এবার তো ম্যাগনেটিক ফ্লাক্স দেখতে পাবো, কারণ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো আমার বলরেখা যাবে সেটা তো আমার ম্যাগনেটিক ফ্লাক্স। তো আমি কি করছি, এই যে বার ম্যাগনেটটা আছে না, এই যে চুম্বক, এখান থেকে তো বলরেখা বের হচ্ছে, একটা বার ম্যাগনেট লাগিয়ে রেখেছি। এই বার ম্যাগনেটটা যখন আমি একটু সামনে এগিয়ে নিয়ে আসবো, তখন এর মধ্য দিয়ে কি হবে? স্যার এর মধ্য দিয়ে বলরেখাগুলো পাস করবে, যেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলছি, ঠিক আছে? যখন আমরা পিছিয়ে নিয়ে যাবো, এই ম্যাগনেটটাকে ধরো পিছিয়ে নিয়ে চলে গেলাম, তখন এর মধ্যে কি আর ম্যাগনেটিক ফ্লাক্স ঢুকবে? না স্যার, ঢুকবে না। তো এরকম যখন আমরা আগে পিছু এরকম করতে থাকবো, তখন কি হবে? এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স যাবে, ম্যাগনেটিক ফ্লাক্স আসবে। এর প্রভাবে একটা টাইমের পর কি হবে না, আমাদের যেই কুণ্ডলীটা আছে না, এই কুণ্ডলীর মধ্যে আমরা তড়িৎ দেখতে পাবো, কারেন্ট ফ্লো হচ্ছে দেখতে পাবো, তড়িৎ ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো। স্যার আমরা কি বাইরে থেকে কোনো কারেন্ট দিয়েছি? না, আমরা তো কোনো কারেন্টই দিইনি। তার জন্য বলা হচ্ছে এটা ইন্ডাকশন মানে কি? মানে প্রেরণার ফলে হচ্ছে। ধরো তোমার প্রেরণা হচ্ছে এপিজে আব্দুল কালাম কি তোমাকে এসে পড়াশোনা করাচ্ছে, শেখাচ্ছে? না, ওনার যে আদর্শ, কারণ ধরো সেই আদর্শটা ভালো লাগে, যে উনি খুব অনেস্ট লোক ছিলেন, খুব পড়াশোনা করেছেন, খুব বিদ্বান ব্যক্তি ছিলেন, আমাদের দেশের জন্য অনেক কিছু করে গেছেন, তার প্রেরণা নিয়ে ধরো তুমি কিছু করছো, তো অ্যাকচুয়ালি কি উনি এসে তোমার কাজটা করছে? না, ওটা প্রেরণা। এমনি ইন্ডাকশনটা এরকম, আমি এই কয়েলটাতে কোনো রকম কোনো কারেন্ট দিইনি, কিন্তু আরে কয়েলে আমি কোনো কারেন্ট দিইনি, কিন্তু এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ঢুকছে বেরুচ্ছে, কখনো দুটো কখনো চারটে, এই যে হচ্ছে, এটা চলতে কি হচ্ছে, এই কুণ্ডলীটার মধ্যে একটা কারেন্টের সৃষ্টি হচ্ছে। আমরা যদি গ্যালভেনোমিটার লাগাই, এর মধ্যে একটা গ্যালভেনোমিটার অ্যাড করে দিই, দেখতে পাবো এর মধ্যে হ্যাঁ কারেন্ট কাজ করছে। এই যে কারেন্টের ফলে যে এটার মধ্যে যে কারেন্ট হলো না, এটা হচ্ছে কি কারেন্ট? ইন্ডাকশন কারেন্ট, আবিষ্ট তড়িৎ, ঠিক আছে? তো মনে রাখবে, যখনই কোনো পরিবাহকের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কি হয়? আবিষ্ট তড়িতের সৃষ্টি হয়। কি করে হয় না, তামার তারের একটা কুণ্ডলীর কাছে যখন আমরা একটা দণ্ড চুম্বককে রাখবো, সামনে পিছনে বা দ্রুত গতিতে এটাকে যখন মুভ করতে থাকবো, আনা নেওয়া করতে থাকবো, তখন কুণ্ডলীর ভেতরে বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়। এটার মধ্যে এই কুণ্ডলীটার ভেতরে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকবে। এর ফলে কুণ্ডলীর সাথে আমি যদি কোনো গ্যালভেনোমিটার লাগাই, দেখবো এর মধ্যে কারেন্ট সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বলো, বোঝা গেছে? সংজ্ঞা মুখস্থ করে লাভ নেই, পরীক্ষায় কনসেপ্ট লাগে, কোনো সংজ্ঞা টঙ্গা পড়ে লাভ নেই। মনে রাখবে, এই জিনিসটা না একজন বিখ্যাত বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট প্রথম পর্যবেক্ষণ করেন, যার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। কি নাম বললাম? মাইকেল ফ্যারাডে। সব লেখা আছে, আগে শুনে নাও। মাইকেল ফ্যারাডে, ইনি 1831 সালে ফ্যারাডে আবিষ্কার করেন যে একটা গতিশীল চুম্বক ব্যবহার করে কোনো পরিবাহীতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তড়িৎ উৎপাদন করা সম্ভব। বাইরে থেকে কোনো রকম তড়িৎ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কি করে না, গতিশীল চুম্বককে ব্যবহার করে, এই যে আমরা গতিশীল বার ম্যাগনেটটা, এটা চুম্বক তো একটা, এই গতিশীল বার ম্যাগনেটকে ইউজ করে আমরা এর মধ্যে কি করলাম না, তড়িৎ প্রবাহ দেখিয়ে দিলাম, যে এর মধ্যে তড়িৎ সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। বলো, বোঝা গেছে? ওকে স্যার, চলো যেগুলো বললাম তোমাদের একবার ছবির আকারে দেখিয়ে দিই। দেখো, হ্যাঁ দেখো, আমি কি বলছিলাম সেই জিনিসটা কি, দেখো এখানে পাবে, এখানে একটা বার ম্যাগনেট আছে, এখানে একটা কয়েল লাগানো আছে। তো যখনই আমার কি হচ্ছে না, বার ম্যাগনেটটাকে আগে পিছু করছি, তখন এর মধ্যে দিয়ে কি হচ্ছে না, ফ্লাক্স যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার ফলে কি হচ্ছে, যখন আমি এর সঙ্গে গ্যালভেনোমিটার অ্যাড করছি, দেখছি যে এই কয়েলটার মধ্যে না কারেন্টের সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। যখনই কোনো পরিবাহকের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকে, তখন সেই পরিবাহীতে একটা আবিষ্ট তড়িৎ সৃষ্টি হয়। এই বিষয়টি প্রথম গভীরভাবে পর্যবেক্ষণ করেন ইংরেজ পদার্থবিদ মাইকেল ফ্যারাডে। 1831 সালে ফ্যারাডে আবিষ্কার করেন যে একটা গতিশীল চুম্বককে ব্যবহার করে কোনো পরিবাহীতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এটা তিনি প্রথম পর্যবেক্ষণ করেন। বলো, বোঝা গেছে? চলো দেখো,
এটা এনসিআরটিতে আছে, তার জন্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। গ্যালভেনোমিটার সম্বন্ধে একটু জেনে নাও। গ্যালভেনোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যা কোনো বর্তনীতে তড়িতের উপস্থিতি শনাক্ত করতে পারে। যেমন আমি এই কয়েলের সঙ্গে গ্যালভেনোমিটার লাগালাম, সেই জন্য আমরা দেখতে পেলাম যে এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তড়িৎ সৃষ্টি হচ্ছে। কার মাধ্যমে? গ্যালভেনোমিটারের মাধ্যমে। তো গ্যালভেনোমিটার কী করতে পারে? তড়িতের উপস্থিতি শনাক্ত করতে পারে। যখন এর ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, তখন সূচকটি পয়েন্টার যেটা, সেটা শূন্যে থাকে, একদম জিরোতে থাকে, ঠিক আছে, শূন্যে অবস্থান করে। তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে সূচকটি শূন্য দাগের বাম দিক বা ডান দিকে বিক্ষেপ ঘটতে থাকে, ঠিক আছে। এটা গ্যালভেনোমিটার সম্বন্ধে তো এনসিআরটিতে আছে, তো জেনে রাখো। মাইকেল ফ্যারাডে সম্বন্ধে দু একটা লাইন জেনে রাখো। এটা থেকে প্রশ্ন আসবে না, তাও এনসিআরটিতে দিয়েছে তাই পড়ে দিচ্ছি। মাইকেল ফ্যারাডে ছিলেন একজন ব্যবহারিক পদার্থবিদ। তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না। জীবনের প্রথম দিকে তিনি বই বাঁধার দোকানে কাজ করতেন। দেখো এখান থেকে আমরা কত ইন্সপিরেশন নিতে পারি। হ্যাঁ, আগেকার দিনে সায়েন্টিস্টরা কী করে গেছে, আর এখনকার দিনে এত প্রযুক্তিগত উন্নতি, এখন গুগল খুললে সব কিছু পেয়ে যাচ্ছে, এত এআই ঠেআই চলে এসছে, আমরা কটা সায়েন্টিস্ট পাচ্ছি বলো, কতগুলো সায়েন্টিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আগে যা কিছু করে গেছে না, তার উপর বেস করে না এখন আমাদের বর্তমান সভ্যতা চলছে, ঠিক আছে। তো দেখো মানে কত ট্যালেন্ট ছিল এক সময় এদের, ঠিক আছে, মানে ট্যালেন্ট বললে ভুল হবে, এগুলো মানে আলাদা জিনিস। বই বাঁধাইয়ের দোকানে কাজ করতেন তিনি, দোকানে বাঁধাইয়ের জন্য আসা বইগুলি তিনি পড়তেন। এভাবে ফ্যারাডে বিজ্ঞানের প্রতি তার অনুরাগ বৃদ্ধি করেছিলেন। তিনি রয়্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানী হামফ্রে ডেভির কিছু সার্বজনীন বক্তৃতা শোনার সুযোগ পেয়েছিলেন। তিনি ডেভির বক্তৃতাগুলোর উপরও গুরুত্বপূর্ণ নোট তৈরি করেন এবং ডেভিকে সেগুলো পাঠান। শীঘ্রই তিনি রয়্যাল ইনস্টিটিউটে ডেভির গবেষণাগার সহকারী হিসেবে নিযুক্তি পান। ফ্যারাডে অনেকগুলি যুগান্তকারী আবিষ্কার করেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, যেটা তোমরা পড়লে, এবং তড়িৎ বিশ্লেষণের সূত্রাবলী। অনেক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিগ্রি দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন। ফ্যারাডে যে কোনো সম্মানের চেয়েও তার বৈজ্ঞানিক কাজকর্মকে বেশি ভালোবাসতেন, ঠিক আছে। চলো দেখো কত স্ট্রাগল করে, মানে শুধু এ নয়, মানে আরও কত কত সায়েন্টিস্টরা তোমাদের সামনে সামান্য যদি কিছু সমস্যা আসে, তোমরা মানে কি বলবো, ভেঙে পড়ো, 10টা ভিডিও দেখার প্রয়োজন পড়ে, কোথায় মোটিভেশন দিচ্ছে টিচার, কোথায় বলছে যে হ্যাঁ আগ লাগা দেঙ্গে, ইয়ে কর দেঙ্গে, ও কর দেঙ্গে, ওই সব দেখার প্রয়োজন পড়েছে, ঠিক আছে। চলো এবার আমাকে একটা কথা বলো। স্যার কী কথা? এটা হচ্ছে আমরা যেটা পড়লাম এইমাত্র, কি পড়লাম? তড়িৎ চুম্বকীয় আবেশ পড়লাম, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ। তো আমি এইমাত্র পড়লাম যে স্যার এটা একটা বার ম্যাগনেট। এই বার ম্যাগনেটের মধ্য দিয়ে যখন ফ্লাক্স হচ্ছে, এখানে যে কয়েল আছে, এটা কয়েল অর লুপ, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে যখন আমাদের এই ফ্লাক্স যাচ্ছে, তার ফলে আমাদের কী সৃষ্টি হচ্ছে না, এই কয়েলের মধ্যে কারেন্টের সৃষ্টি হচ্ছে, এবং যেটা আমরা গ্যালভেনোমিটার দিয়ে মেজার করছি, ঠিক আছে। এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি, আচ্ছা বলো, এই যে কয়েলের মধ্যে কারেন্টের সৃষ্টি হচ্ছে, এই কারেন্টের দিক কী? এই তড়িৎ প্রবাহের দিক কী? কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? তো সেটার জন্য আমাদেরকে একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বা ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। আমরা আগের বারে কী জানলাম? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ওটার সঙ্গে এটা প্লিজ গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ঠিক আছে। আমাদের কারেন্ট অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে? আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ তো জানলাম, কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে কয়েলের মধ্যে, এই কয়েলের কারেন্টটা যাচ্ছে কোন দিকে, দিক কোন দিকে, এর জন্য আমাদের জানতে হবে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, ডান হস্ত নিয়ম। তো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে স্যার আমরা রাইট হ্যান্ড রুল জানবো কেন, মনে রাখবে এই যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে কুণ্ডলীর মধ্যে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো, সেই তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করার জন্য আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড রুলস জানবো, ঠিক আছে। কোনো জিনিস পড়ার আগে আগে জানবে সেই জিনিসটা আমরা পড়বো কিসের জন্য, ঠিক আছে। চলো তো এখন আমরা পড়বো ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম, ঠিক আছে। স্যার দক্ষিণ হস্ত নিয়মে পড়বো কি? সিম্পল জিনিস, দেখো এখানে আমি দক্ষিণ হস্ত, দেখো এটাকে দক্ষিণ হস্তও বলে, অনেক সময় ডান হস্ত নিয়মও বলে। হ্যাঁ, তোমাদের এনসিআরটিতে ডান হস্ত লেখা আছে, তো ভয় পেয়ে যাও না স্যার দক্ষিণ হস্ত, আরে দক্ষিণ হস্ত মানে ডান হাত, তো আলাদা কিছু নয়। তো তোমাদের যদি এখানে জিজ্ঞাসা করে যে আমরা এটা জানছি কিসের জন্য, না তড়িৎ প্রবাহের দিক জানার জন্য, ঠিক আছে। তড়িৎ প্রবাহের দিক জানার জন্য, সেই তড়িৎ প্রবাহের দিক মনে রাখবে এখানেও আমরা 3টে আঙুলকে ব্যবহার করব। সেম বাম হস্তে যা আঙুল ইউজ করেছিলাম, ডান হস্তেও সেম আঙুল ইউজ করব। কি ইউজ করব? প্রথমে হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ, থাম বা বুড়ো আঙুল যেটাকে বলি, এটা হচ্ছে আমাদের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার বা মধ্যমা, ঠিক আছে। এই 3টেই ব্যবহার করব এবং 3টে আঙুলকে আমাদের সমকোণে 90 ডিগ্রিতে রাখতে হবে। মনে রাখবে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা আমাদের কি করে না, বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়োগ করে পরিবাহী গতির দিক, যে আমাদের পরিবাহীটার কোন দিকে গতি হচ্ছে, ঠিক আছে, পরিবাহীর গতির দিক। আমাদের মধ্যমা কি করে?
সরি মধ্যমা নয়, তর্জনী। তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক। যদি আমরা এই দুটোকে সমকোণে রাখি এবং এটাকে সমকোণে রাখি, আমাদের মধ্যমা এই তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে, যেটার জন্য আমরা দক্ষিণ হস্ত নিয়ম ইউজ করছি, সেটা আমাদের মধ্যমায় করে। দেখো ওখানেও কিন্তু মধ্যমা আমাদের কারেন্টের দিকই নির্দেশ করছিল, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছিল, এখানেও মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে। তো আলাদা কিছু নয়, জাস্ট এটুকু মনে রাখো যে আমরা দক্ষিণ হস্ত নিয়ম বা ডান হাতের রুল ইউজই করছি এই জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক, যেটা আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা তৈরি হচ্ছে ওই কুণ্ডলীর মধ্যে কারেন্টের দিক নির্ণয়ের জন্য। তো এখানে এই যে মধ্যমাটা, এটা কুণ্ডলীর কারেন্টের তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, বোঝা গেল? তো এখানেও সেম কেস, আলাদা কিছু নয়। চলো দেখো নেক্সট, দেখো এখানে আরেকবার ভালো করে বলে দিচ্ছি। দেখতে পেয়েছো থার্স্ট অর মোশন, মানে বল যেদিকে যাচ্ছে আর কি, থার্স্ট মানে, আরে আমরা ওখানেও তো বল কোন কোন আঙুলটা দিয়ে নির্দেশ করেছিলাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে। তো এখানেও মোশন বা থার্স্ট বলতে পারো এই সাইডটা দিয়ে নির্দেশ করছি, ঠিক আছে, বুড়ো আঙুল দিয়ে। আমাদের যে মধ্যমা, সরি মধ্যমা নয় তর্জনী, বারবার এটা ভুল করছি, আমাদের যে তর্জনী ইন্ডেক্স ফিঙ্গার, সেটা আমাদের কি নির্দেশ করছে, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আর আমাদের যে মধ্যমা সেটা কি নির্দেশ করছে, কারেন্ট, তড়িৎ প্রবাহের দিক। বাস শুধু এইটুকু মনে রাখো, এটাই হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। চলো এখানে কি কি লেখা আছে একবার দেখে নিই ফটাফট করে আমরা। হ্যাঁ, ব্যাস যা বললাম সেটাই লেখা আছে। ফ্লেমিংয়ের ডান হাত নিয়ম বা রাইট হ্যান্ড রুল মূলত তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বোঝার জন্য ব্যবহার করা হয়। এটি কোনো চৌম্বক ক্ষেত্রে পরিবাহী গতিশীল হলে তাতে উৎপন্ন আবিষ্ট প্রবাহের দিক নির্দেশ করে, ঠিক আছে। যে কারেন্টটা সেটা তো আবিষ্ট প্রবাহ, ইন্ডাকশন কারেন্ট, তো সেটা ইনডিউস কারেন্ট। তো বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর মধ্যমাকে 90 ডিগ্রি কোণে রাখতে হবে। তর্জনী আমাদের চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড। বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই যে বুড়ো আঙুল, কি নির্দেশ করছে, পরিবাহীর গতির দিক মোশন। আর মধ্যমা কি নির্দেশ করছে, উৎপন্ন আবিষ্ট প্রবাহের দিক, কারেন্ট, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে আমাদের এই মধ্যমা। ওকে, চলো এটারও একটা শর্টকাট প্রসেস আছে, যদি সেম প্রসেস, ওই যে ফাদার বাদার ইন্ডিয়া মনে রাখতে পারো। বৃদ্ধাঙ্গুষ্ঠ ফাদার বল বা গতির দিক নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা আবিষ্ট প্রবাহ, ইনডিউস কারেন্ট। আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট, শুধু একটা মাত্র টপিক বাকি আছে, সেটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। সেটা কি, গৃহস্থলিতে ব্যবহারের তড়িৎ বর্তনী কি হয়। আমরা যে লাইভ তারের কালার জিজ্ঞাসা করে, লাইভ তার কোনটা, নিউট্রাল কোনটা, আর্থিং তার কোনটা, সে ব্যাপারে একটু জেনে রাখবো, ঠিক আছে। আমরা এই ধরনের প্লাগ দেখেছি, আরে দেখবে যখন তোমরা ফ্রিজ নতুন নিয়ে এসে লাগাতে চাও, তোমরা টিভি কিনে নিয়ে এসে লাগাতে চাও, বা যে কোনো জিনিস নিয়ে এসে লাগাতে চাও, দেখবে তোমরা এই ধরনের সার্কিট ইউজ করো, মানে এই ধরনের প্লাগ ইউজ করো। আরে করো কি করো না? যদি চিনতে না পারো আরেকবার দেখিয়ে দিই। এই জিনিসটা দেখতে পাচ্ছ, চিনতে পারছো? আরে চিনতে পারছো, এই ধরনের আমরা একটা বোর্ডের মধ্যে লাগাই না, তারপরে ইলেকট্রিক বোর্ডে লাগানোর পর সেটা থেকে কারেন্ট আসে। ব্যাপার কি হয় দেখো, সব থেকে মোটা যেটা থাকে না, সব থেকে মোটা, এই যে সব থেকে মোটা যে জিনিসটা, দেখ তার আগে একটা জিনিস বলি, দেখবে এখান থেকে একটা তার বের হয়, এখান থেকে একটা কি বের হয়, একটা তার বের হয়, ঠিক আছে। এই তারটা দিয়ে কি হয় না, তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে। আমরা যদি এই তারটাকে কাটি না, আমরা তিনটে তার দেখতে পাবো। কটা তার দেখতে পাবো? তিনটে তার দেখতে পাবো। এক মিনিট, মাইক্রোফোনে আসলে ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। তো আমরা তিনটে তার দেখতে পাবো। স্যার কী কী তার দেখতে পাবো? একটা পাবো লাল তার, একটা পাবো লাল তার, ঠিক আছে। একটা পাবো কালো তার, কালো তারটা কী দিক করে বোঝাবো, এটা নেবো, এটা বুঝতে পারছো তোমরা, ভাবো এটা কালো তার। আরেকটা তার পাবো সবুজ তার, ঠিক আছে। এতে আমরা তিনটে তার পাবো। স্যার তিনটে তার কী কী? মনে রাখবে লাল তার যেটা হচ্ছে লাল তার, এই লাল তারটাকে আমরা কি বলবো, লাইভ তার, লাইভ কানেকশন থাকে, লাইভ ওয়্যার। পরে সব বলছি কীটা কি না কি পরে বলছি। লাইভ ওয়্যার। যেটা আমাদের কালো তার, সেই কালো তারটা কি? স্যার কালো তারটা হচ্ছে নিউট্রাল, আর এই সবুজ তারটা কি? স্যার সবুজ তারটা হচ্ছে আর্থ ওয়্যার, আর্থ। এই তিনটে তার থাকে, বলে এইটুকু বোঝা গেল। কী কী তার থাকে? লাইভ থাকে, নিউট্রাল থাকে আর আর্থ থাকে। স্যার এদের কাজ কি? দেখো একটা একটা করে বোঝো। দেখো আমাদের যখন আমরা এইটাকে নিয়ে কোনো সুইচ বোর্ডের মধ্যে লাগাচ্ছি, এই সুইচ বোর্ডে অ্যাকচুয়াল যে কারেন্টটা নিয়ে আসে না, সেটা আমাদের এই লাইভ তার নিয়ে আসে, যেটা লাল রঙে তোমরা দেখতে পাচ্ছ। সেই লাল রঙের তারটা কি করে, আমাদের সুইচ বোর্ড থেকে অ্যাকচুয়াল কারেন্টটা নিয়ে আসে।
আরে মেন মানে পাওয়ার স্টেশন বলতে পারো বা মেন সরবরাহ বলতে পারো, বিদ্যুৎ প্রবাহ করে ওই যে যন্ত্রটাতে আমি ফ্রিজ চালাই, টিভি চালাই, যাই কিছু চালাই, সেই যন্ত্রের মধ্যে পৌঁছে দিচ্ছে কারেন্টটাকে, মনে রাখবে এই লাইভ তার। আমরা বলি না 220 ভোল্ট কারেন্ট আছে, তো 220 ভোল্ট মনে রাখবে এই লাইভ তারের মধ্য দিয়ে প্রবাহ হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এর মধ্যে বিভব সব থেকে বেশি, এর কালার বললাম লাল রঙের। ঠিক আছে, এবার একটা কথা আমাকে বলো, আমাদের তো পুরো সার্কিটটা পূর্ণ হতে হবে, নাহলে তো ফ্লো হবে না। ধরো এখান থেকে আমাদের টিভিতে কারেন্টটা গেল, আমাদের ধরো টিভির মধ্যে কারেন্টটা গেল, টিভির মধ্যে কারেন্টটা গেল, এবার এটা তো ফিরে আসতে হবে না, এটা তো ফিরে আসতে হবে, নাহলে তো আমরা টিভিতে হাত দিলে তো শর্ট মারবে, আরে বডি হয়ে যাবে না, আমরা হাত দিলে শক মারবে। তো এটাকে ফিরিয়ে আনার কাজটা কে করে? সেটা করে নিউট্রাল তার। এ কি করে? বিদ্যুৎ প্রবাহের যে টোটাল পথটা, সেই পথটাকে সম্পূর্ণ করে, সার্কিটটাকে কমপ্লিট করে। মানে বিদ্যুৎকে ও কি করে, প্লাগ থেকে মানে যেখান থেকে কারেন্টটা এলো ওখান থেকে আবার কি করে, পাওয়ার স্টেশনে মানে মেন সাপ্লাই যেখানে হচ্ছে সেখানে ফেরত পাঠাচ্ছে। আরে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝো। আমার এখানে ধরো একটা, এখানে প্লাগটা লাগানো আছে, আর এখানে ধরো টিভি, ঠিক আছে, এটা ধরো টিভি। তো এখানে যেমন আমার কারেন্টটা আসছে, তেমনি টিভি থেকে তো আমাকে আবার এই মেন সাপ্লাই ফেরত দিতে হবে, তবে তো আমার সার্কিটটা কমপ্লিট হচ্ছে। তো আমার এই প্লাগ থেকে কারেন্টটাই টিভির মধ্যে আনছে কে? স্যার লাইভ তার। আর এই টিভি থেকে কারেন্টটাকে কে আবার প্লাগে ফিরিয়ে দিচ্ছে? মনে রাখবে নিউট্রাল তার, নিউট্রাল তার, এই যে এই নিউট্রাল তার। বলো এরপর বোঝা গেল? মানে সার্কিটটাকে কমপ্লিট করলো, আর কিছু ব্যাপার নেই। যদি বলে যে এই নিউট্রাল তারের মধ্যে স্যার কত ভোল্ট থাকে, বলবে 0 ভোল্ট, এর মধ্যে কোনো কারেন্ট থাকে না। এর কাজ হচ্ছে শুধুমাত্র সার্কিটটাকে কমপ্লিট করা। যতক্ষণ পর্যন্ত সার্কিট চালু থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত তোমার এই টিভিতে কারেন্ট তুমি চালু রাখবে, ততক্ষণ পর্যন্ত এ কী করবে, ওর মধ্যে দিয়ে ওই সার্কিটটাকে কমপ্লিট করতে থাকবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা জিনিস জেনে রাখবে, ভেবো না যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না, অবশ্যই হয়। সার্কিট চালু থাকলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তো জাস্ট এর কাজ হচ্ছে সার্কিট কমপ্লিট করা, এর রং হচ্ছে কালো রং। ঠিক আছে, এবার আসছি আমি আর্থিং। মনে রাখবে এই যে মোটা সব থেকে পয়েন্টটা দেখছো না, এই মোটা পয়েন্টটা দেখছো না, এই মোটা পয়েন্টটা হচ্ছে আর্থের। এই আর্থের কী কাজ দেখো, এটার মেন কাজ হচ্ছে সুরক্ষামূলক, সেফটি ওয়্যার বলতে পারো। মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ চালাচ্ছ, হিটার চালাচ্ছ, ওয়াশিং মেশিন চালাচ্ছ, ইস্ত্রি চালাচ্ছ, এদের কি হয়, এদের ধাতব গায়ের সঙ্গে না এই তারটা যুক্ত থাকে, এবং কি হয় না মেন পয়েন্টের সঙ্গে যুক্ত থাকে, মানে মেন পয়েন্টের বলছি সরি, এটা কি হয় না আর্থের সঙ্গে, মাটির সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি হয় একটু বোঝো। ধরো এই যে লাইভ তার আমাদের কি করছিল, লাইভ তার আমাদের টিভির মধ্যে কারেন্ট দিচ্ছে বা ফ্রিজের মধ্যে কারেন্ট দিচ্ছে। ধরো এই লাইভ তারের মধ্যে কোনো কারণে কারেন্টের লিকেজ হয়ে গেল, তাহলে কি হবে, এই টিভিটাতে হাত দিলে কি হবে, টিভিটাতে আমাদের শক মারবে, আরে টিভিটা বডি হয়ে যাবে, কারেন্ট লিকেজ হতেই পারে। তার জন্য কি করে না এই একটা কানেকশন করা থাকে, যে যদি লাইভ তার থেকে কোনো কারণে কারেন্ট লিকেজ হয়, এ কী করবে, সেই এক্সট্রা কারেন্টটাকে আমাদের নিয়ে চলে যাবে কোথায়, মাটির তলায়, আর্থে। এটা হচ্ছে আর্থিং, মানে আমাদের কি করবে, সেফটি দেবে। এই টিভিটা ধরো বা ফ্রিজে ধরো বডি কারেন্ট হয়ে যাবে না, হাত দিলে শক মারবে না। ঠিক আছে, মানে এক্সট্রা যে কারেন্টটা আর কি আমি বলতে চাইছি, লাইভ ওয়্যার থেকে যদি কোনো কারণে বিদ্যুৎ এক্সট্রা চলে আসে, ধাতব বডিতে চলে আসে, এই আর্থ ওয়্যার কী করে, সেই বিদ্যুৎটাকে দ্রুত সহজে মাটির মধ্যে চালনা করে দেয়, তার ফলে আমরা শক পাই না। বলো বোঝা গেলে তিনটে তার সম্পর্কে। আর আর্থের তারের কালার হয় গ্রিন কালার। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার এটা সব থেকে মোটা হয় কেন, কারণ এটাই তো আমাদের আর্থের সঙ্গে যুক্ত থাকে, এটা মোটা হয় কেন? এর পিছনে কারণ হচ্ছে যে আমি যখনই সার্কিটের সঙ্গে লাগাচ্ছি, মানে আমি যখন প্লাগটার সঙ্গে একে কানেকশান দিচ্ছি আর কি, এটার সঙ্গে যখন আমি কানেকশান করছি, যদি এই টিভিটা বা ফ্রিজটার মধ্যে যদি বিন্দুমাত্র কারেন্ট লিকেজ কিছু থেকে থাকে, সর্বপ্রথম এটার মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে, দেখো আমাদের বাড়িতে কি করা হয়, কি করে বোঝাবো, মানে যদি কোনো খারাপ জিনিস থাকে না, মানে ধরো যেটাতে আমাদের ক্ষতি হয় বেশি, মানে সেইটাকে পাস করার জন্য আমরা কি করি, বড় জায়গায় বানিয়ে রাখি। মানে যদি কোনো কারণে এই টিভির মধ্যে কিছু লিকেজ থেকে থাকে বা কারেন্ট লিকেজ থেকে থাকে বা ফ্রিজের মধ্যে কিছু থেকে থাকে, কোনো প্রবলেম থেকে থাকে, যাতে আমরা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা শক না খাই, সেই জন্য কি হয়, আমাদের আর্থের এটা না বড় করা হয়, যে এটার মধ্যে দিয়ে যেন অতি সহজেই যেন পাস হয়ে যায়, এক্সট্রা যদি কারেন্ট থাকে পুরো মাটির তলায় চলে যায়। আরে বলো বোঝা গেল, সিম্পল জিনিস, এর মধ্যে কিছু নেই। আর এই দুটো একটা লাইভের সঙ্গে যুক্ত করা থাকে, একটা নিউট্রালের সঙ্গে যুক্ত করা থাকে। ঠিক আছে, লাইভ তোমাদের বোঝালাম, ডাইরেক্ট টিভির মধ্যে আসছে, আর টিভি থেকে ডাইরেক্ট আবার প্লাগের মধ্যে ফিরিয়ে দিচ্ছে কে, নিউট্রাল তার।
বলো বোঝা গেল? এর ওপরে কিচ্ছু নেই, আমার সব লেখা আছে, কিন্তু এইটুকু বুঝতে পারলে কি পারলে না বলো? এই দেখো, একটা থাকে লাইভের সঙ্গে যুক্ত থাকে, একটা নিউট্রালের সঙ্গে যুক্ত থাকে, আর এই সব থেকে মোটাটা আর্থের সঙ্গে যুক্ত থাকে, দ্যাটস অল। চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, হ্যাঁ এখানেই দেখো, দেখো এখানে গ্রিন গ্রিন যেটা সেটা হচ্ছে আর্থ, নিউট্রাল যেটা সেটা হচ্ছে ব্ল্যাক, আর যেটা রেড সেটা হচ্ছে লাইভ। বোঝা গেল? এগুলো তোমরা পড়ে নেবে, যেগুলো বললাম সেগুলোই লেখা আছে এখানে। লাইভ ওয়্যার থাকে, নিউট্রাল ওয়্যার থাকে, আর আর্থ ওয়্যার থাকে। নেক্সট দেখো, লাইভ ওয়্যার সম্বন্ধে তোমরা এখানে ডিটেলসে পড়ে নেবে। লাইভ ওয়্যার সম্বন্ধে স্যার কী লেখা আছে? লাইভ ওয়্যার এটা পাওয়ার স্টেশন বা মেন সরবরাহ থেকে বিদ্যুৎ প্রবাহকে গৃহস্থলী যন্ত্রপাতিতে নিয়ে আসে। এটি তারের বিভব বা সবচেয়ে বেশি 220 ভোল্ট যেটা থাকে এখানেই থাকে। এর রং হচ্ছে লাল। এই তারটা অত্যন্ত বিপজ্জনক, সেই জন্য লাল। কারেন্ট একদম ডাইরেক্ট কারেন্ট ফ্লো হয়, হাত দিলেই তোমরা শক পাবে, হাত দিলেই শক পাবে, কারণ এটার মধ্যে দিয়ে মেন কারেন্টটা আমাদের ফ্লো হচ্ছে। কারণ এতে সবসময় বিভব পার্থক্য বা ভোল্টেজ থাকে। এটি খালি হাতে স্পর্শ করলে মারাত্মক বৈদ্যুতিক শক, ইলেকট্রিক শক লাগতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নিউট্রাল ওয়্যার। আরে তোমাদের কন্টেন্ট কেমন লাগছে বলো? কীভাবে তোমাদের কত সুন্দরভাবে মানিয়ে নিয়ে এসেছি দেখো। তোমাদের বেশি কাটতেই হবে না, শুধু যেগুলো বলছি ভালো করে শোনো, আর যদি খাতার মধ্যে নোট ডাউন করতে পারো বেস্ট অফ বেস্ট হবে। যে সমস্ত স্টুডেন্টরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ না, দেখো তাদের হ্যান্ডরাইটিং বিশাল মারাত্মক কিছু নয়, কিন্তু তারা যে নিজেরা মানে এক্সামের টাইমে, রিভিশনের টাইমে যে হেল্পটা পাবে না, যারা খাতায় নোট বানাচ্ছ না, হয়তো যারা পেড কোর্সে আছো তারা হয়তো আমাদের পিডিএফ পেয়ে যাচ্ছ, সব পেয়ে যাচ্ছ, যারা নোট বানাচ্ছ না তারা কিন্তু কি বলবো, তাদের অসুবিধা হবে, যখন রিভিশন দেবে তখন তোমাদের খুব সমস্যা হবে। আর যারা খাতায় নোট বানিয়ে রাখছে পরবর্তীকালে রিভিশন দেওয়ার সময় মারাত্মক হেল্প হবে। যেটা আমি বলছি সেটা শোনো, আর এত সুন্দর কন্টেন্ট বানানো আছে এর উপরে আর কি চাই বলো? দেখো, নিউট্রাল ওয়্যারের সম্বন্ধে কী লেখা আছে না, কাজ হচ্ছে এটি বিদ্যুৎ প্রবাহের পথকে সম্পূর্ণ করে, মানে কমপ্লিট সার্কিটটাকে কমপ্লিট করে, এবং বিদ্যুৎকে আবারও পাওয়ার স্টেশনে বা মেন সাপ্লাই ফেরত পাঠায়। এর রং হয় কালো, এর বিভব সাধারণত 0 ভোল্ট। আদর্শ অবস্থায় এটি নিরাপদ হলেও সার্কিট চালু থাকলে এতে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হতেই পারে। চলো নেক্সট 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 কোথায় গেল? হ্যাঁ, আর্থ ওয়্যার। আরে আর্থ ওয়্যার দেখো, আর্থ ওয়্যার সম্বন্ধে কী লেখা আছে যে স্যার কাজ হচ্ছে এটার মূলত সুরক্ষামূলক সেফটি ওয়্যার। বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, হিটার, ওয়াশিং মেশিন, ইস্ত্রি ইত্যাদি ধাতব গায়ের সাথে এই তারটি যুক্ত থাকে এবং মাটির সাথে সংযুক্ত থাকে। এর রং কী হয়? সবুজ। কোনো কারণে লাইভ ওয়্যার থেকে বিদ্যুৎ যন্ত্রপাতি ধাতব বডিতে যদি চলে আসে, লিকেজ কারেন্ট যেটাকে বলা হয়, এর অর্থ এটা কি করে, এই আর্থ ওয়্যার দিয়ে সেই বিদ্যুৎ দ্রুত এবং সহজে মাটিতে চলে যায়, ফলে মানুষ সেই ধাতব অংশে হাত দিলে কোনো রকম কোনো শক পায় না। বোঝা গেল? চলো তোমাদের কালার কোডগুলো আরেকবার বলে দিচ্ছি, এখানে ভালো করে দেখে নাও। কালার কোড, লাইভ ওয়্যারের কালার হয় লাল, কিন্তু নতুন আন্তর্জাতিক কালার হিসাবে বাইরের দেশে বাদামি ইউজ করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে কী ইউজ করা হয়? লাল। পুরোনো কালার কোড মানে এখনও ইউজ করা হয়। নিউট্রাল ওয়্যারের কালার হয় কালো, কিন্তু এখন নীল রঙের ইউজ করা হয় আন্তর্জাতিক স্তরে। আর্থ ওয়্যারের কালার হচ্ছে সবুজ, কিন্তু এখন আন্তর্জাতিক স্তরে সবুজ হলুদ ব্যবহার করা হয়। সংক্ষেপে সার্কিটটি যেভাবে কাজ করে যা বললাম আর কি, সেটাই পড়ে নেবে এখান থেকে। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলোই লেখা আছে। চলো কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি, ফটাফট অ্যান্সার বলে দাও। এটাই ফার্স্ট কি? হ্যাঁ বলো, তড়িৎ চৌম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কে আবিষ্কার করেছিলেন? বলো। মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কি নির্ণয় করতে ব্যবহৃত হয়? বলো, যেই প্রশ্ন। দেখো, চৌম্বক ক্ষেত্রের দিক নয়, আবিষ্ট প্রবাহবাহী পরিবাহী গতির দিক না, আবিষ্ট প্রবাহের দিক। আমাদের যে ইনডিউস কারেন্টটা হয় সেই পরিবাহীর আবিষ্ট প্রবাহের দিক কোন দিকে, সেটার জন্য। তো বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, দেখো এখানে আছে প্রবাহবাহী পরিবাহীর গতির দিক, তা কিন্তু নয়, এটা কিন্তু কেউ ভুল করে দিও না, এটা কিন্তু বি আনসার হবে। ঠিক আছে, যেটা তোমাদের পড়ালাম আমি। চলো এটা আনসার বলো, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করে? বলো, গতির দিক, মোশন। মোশন, এ হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, আবিষ্ট প্রবাহের দিক মধ্যমা, চৌম্বক ক্ষেত্রের দিক কি? তর্জনী। ঠিক আছে, চলো বলছি গৃহস্থলীর সার্কিটে লাইভ ওয়্যার সাধারণত কোন রঙের হয়? আরে লাইভ ওয়্যার মানে হচ্ছে লাল রং হবে। দেখা গ্রুপ ডি 2025 আসার প্রশ্ন, লাল রঙের। আরে অ্যান্সার করতে পারছো না? যদি অ্যান্সার করতে পারো তবেই তো কনফিডেন্স বাড়বে, পরীক্ষার সময় অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল না লাইভ ওয়্যার। এটা বলো, দেখো গ্রুপ ডি 2026 আসা প্রশ্ন, গৃহস্থলীর বিদ্যুৎ সরবরাহে নিচের কোন উক্তিটি তারের রং কোড সঠিকভাবে বর্ণনা করে? লাইভ ওয়্যার কালো নয় ভাই, লাল হবে, লাল। এই যে লাল, বাকিগুলো দেখো লাইভ ওয়্যার নীল সবুজ দিয়েছে, মানে বি অ্যান্সার আমরা ডাইরেক্ট মারতে পারি। এছাড়া দেখো একবার দেখে নাও, বি অ্যান্সার তো হবেই। লাইভ ওয়্যার লাল, নিউট্রাল ওয়্যার কালো, আর্থ ওয়্যার হচ্ছে সবুজ। বলো বি হবে কি হবে না? বলো, বি তো হবেই। আর্থ ওয়্যার সবুজ, নিউট্রাল কালো, আর লাইভ ওয়্যার হচ্ছে লাল। চলো আমাদের চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারটা, এই যে তড়িৎ প্রবাহের চুম্বকীয়
পড়াতে পড়াতে চ্যাপ্টার নাম ভুলে গেছি, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এই চ্যাপ্টারটা তোমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পুরো টোটাল কমপ্লিট। বারবার বলছি তোমরা ভালো করে রিভিশন দাও, এই যে জিনিসগুলো পড়ালাম ভালো করে নোট ডাউন করো, এটাকে বারবার রিভিশন করতে থাকো। তোমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে এত ভয়, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, এই দুটো তোমাদের বরাবরই একটা ডিমান্ড ছিল যে স্যার আমাদের এই দুটো চ্যাপ্টার করে দিন, এই দুটো চ্যাপ্টার আমাদের খুব 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 প্রবলেম হয়। তো এই দুটো চ্যাপ্টার আমি টোটাল কমপ্লিট করেছি। এরপর আমাদের ফিজিক্সের একটা মাত্র চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে আরে বলো কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো এই নেক্সট ডে আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি তোমাদের স্টার্ট করব। সেই চ্যাপ্টারটা হয়ে গেলে আমাদের ফিজিক্সও পুরো কমপ্লিট। ঠিক আছে, তো বলো ক্লাস কেমন লাগছে, তোমাদের ক্লাস কেমন লাগছে বলো। আর তোমাদের জানিয়ে রাখি, যদি কেউ পেড ব্যাচ আসতে চাও, আমাদের প্রিভিয়াস এখানে পেড ব্যাচ টোটাল অ্যাভেলেবেল আছে। যদি কেউ চাও আমাদের ফ্রিতে এই ইউটিউব চ্যানেল থেকেই পড়তে পারো। আর যদি চাও যে স্যার স্পেশাল কিছু পড়বো, স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, স্যার পিডিএফ চাই আমার, স্যার মক টেস্ট চাই আমার, তো তার জন্য আমাদের এই ব্যাচে আসতে পারো। আমাদের টোটাল ব্যাচও অ্যাভেলেবেল আছে, শুধু সায়েন্সের ব্যাচও অ্যাভেলেবেল আছে। আর তোমাদের আরও একবার বলে রাখি, আমাদের 1 জুলাই 2025 থেকে 1 জুলাই 2026 স্পিডি পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য একদম সম্পূর্ণ বাংলা ভাষায় টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার রেডি আছে, মাত্র 99 রুপিস প্রাইস আছে। এছাড়া আমাদের প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের বই 2016 থেকে 2026 পর্যন্ত সমস্ত দেখো পিডিএফের প্রাইস লেখা আছে, বইয়ের প্রাইসও লেখা আছে, সায়েন্স এবং ম্যাথের বই অ্যাভেলেবেল আছে এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এছাড়া তোমাদের বলে রাখি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্র্যাটেজিকে যদি একসঙ্গে নিয়ে নাও, 199 টাকার মধ্যে তোমরা এই পুরোটা পেয়ে যাবে। শুধুমাত্র যেটাই নিতে চাও এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে। এখানে তোমাদের কি করা হবে, কিউআর কোড দিয়ে দেওয়া হবে, তোমরা এখানেই পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। যদি পিডিএফ চাও তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। এছাড়া যদি কোর্স চাও এখান থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে বা কোর্সে অ্যাড করে দেওয়া হবে, যা কিছু না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে তোমাদের। এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি ইনস্টল করে তোমরা ডাইরেক্ট ওখান থেকেও নিতে পারো, পেড কোর্স থেকে ডাইরেক্ট পেড কোর্স নিতে পারো, পিডিএফ নেওয়ার জন্য স্টাডি মেটেরিয়াল বুক সেকশন থেকে বই অর্ডার করতে পারো, তো এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকেও করতে পারো। আর এছাড়া যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আর দেখো যদি ক্লাস ভালো লাগে থাকে, যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে তো আলাদা ব্যাপার, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে একটা। বাস ডিমান্ড কি তোমাদের জন্য, এত ভালো কন্টেন্ট আছি, শুধু বাস এটুকুই ডিমান্ড, যে ভালো লাগলে একটা কমেন্ট করবে, একটা লাইক করবে, একটা শেয়ার করবে, বাস দ্যাটস অল। আবার কি, আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, টেলিগ্রামে আমি সমস্ত কিছুর আপডেট তোমাদের দিয়ে দিই। ওকে, তো নেক্সট দিন থেকে আমাদের স্টার্ট হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।